যে এই ভিডিওটা যেটা তৈরি করতেছি সেটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য। যে কোনো আপনি প্রোডাক্টের যে কোনো একটা কোম্পানিকে যদি ইস্টাবলিশ করতে চান, অথবা এটা যে কোনো লোকাল কোম্পানি হতে পারে, বা ই কমার্স বিজনেস হতে পারে, বা অনলাইন বেস যেসব বিজনেসগুলো সেই বিজনেস হতে পারে, অথবা হচ্ছে আপনি ইয়ার অ্যামাজন বা যে কোনো ধরনের এফিলিয়েশন, বা আপনি যদি সিপিএ করতে চান, সকল কিছুর জন্য হচ্ছে সেলস ফানেল তৈরি করতে হয়। হ্যাঁ, সেলস ফানেল ছাড়া যদি কোনো বিজনেসের মার্কেটিং প্ল্যান করেন, মানে আমাদের দেশে যেটা মার্কেটিংগুলো করে, যে দুবদাপ ফেসবুকে মার্কেটিং করে, দুবদাপ ইয়ে করে, এগুলো হচ্ছে কোনো মানে ক্যালকুলেশন ছাড়া মার্কেটিং। এটা হচ্ছে মানে সাস্টেন করতেও পারে, নাও করতে পারে। সো আপনি যখন সেলস ফানেল তৈরি করে মার্কেটিং করবেন, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে এটা রেজাল্টে কতটুকু আসবে, কতটুকু আসবে না, এটা একদম হিসাব করে বলে দেওয়া যায়। হ্যাঁ, যেমন যে আগে আমি যখন আলাদা প্রতিষ্ঠান ছিলাম, বলতারা জানতো যে আমি যেদিন বলতাম যে আজকে সেমিনার জায়গা দিতে হবে না, জায়গা দেওয়া যেত না। যেদিন আমি বলতাম যে আসবো না, এটা বলে দিতে হতো, যে একদম বলে দিতে হতো, কারণ হচ্ছে আমি সেলস ফানেলটা আগে তৈরি করে রাখি। হ্যাঁ, সো এই সেলস ফানেলটা ছাড়া যখন মার্কেটিং করবেন, এটা আমাদের দেশে যেটা হচ্ছে ফেসবুকে শুধু ক্যাম্পেইন করলাম বা ইয়ে করলাম, ওইখান থেকে কিছু রেজাল্ট আসে। কিছু রেজাল্ট এই কারণে আসে যে এটার হয়তো ডিমান্ড প্রোডাক্ট, এই কারণে কিছু কিছু আসে, কিন্তু 2 দিন পরে আবার দেখা যায় ওই প্রতিষ্ঠান হারা যায়। ঠিক আছে, সো সকল কিছুর জন্য আপনার মার্কেটিংয়ের জন্য এই সেলস ফানেলটা আপনার খুব ভালোভাবে জানা দরকার। সেলস ফানেলটা হচ্ছে একদিক দিয়ে ফানেলে একদিক দিয়ে আসতে দেবে, লিডটা কীভাবে আসতেছে এটা একটা সব ব্যবস্থা রাখতে হবে, লিডটা কীভাবে নার্সিং হইতেছে সেটা একটা ব্যবস্থা রাখতে হবে, তারপর হচ্ছে প্রোডাক্টটা কীভাবে সেল করতেছেন সেটা একটা ব্যবস্থা রাখতে হবে। সো আমি এই এক্সাম্পল দেওয়ার জন্য, আমার স্টুডেন্টরা এক্সাম্পল দেওয়ার জন্য আমি গত মানে 10 দিন ধরে একটা সেলস ফানেল সাজাইছি। সেই সেলস ফানেলটার পূর্ণ ইয়াটা অবস্থাটা গতকালকে গেছে। আজকে হচ্ছে আমি এটার উপর পুরারি বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করলাম, যাতে সবাই খুব সহজে বুঝতে পারে। একই বিষয়টা আপনার প্রত্যেকটা কাজে এটা করবেন। আচ্ছা, আমি এখানে ফার্স্ট হচ্ছে একটা আর্টিকেল লিখছিলাম। আমি একটা আর্টিকেল লিখছিলাম যেটা আমি লিখছিলাম এই টিউনটি হাতে কলমে শিখে নিন, নিশ্চিতভাবে ইনকাম শুরু করুন। সেখানে দেখেন আমি একটা নারী দিবস উপলক্ষে ভিডিওটা তৈরি করছিলাম, এই আর্টিকেলটা তৈরি করছিলাম। সেখানে আমি একদম ওয়েব ব্যানার নিয়ে টিউটোরিয়াল দিয়ে দিছি। এখানে গিগে কিউএ করবে একদম প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এভাবে করে সময় কত লাগবে, এগুলো সব করে 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 একটা ইয়ে করছিলাম। লাস্ট মুহূর্তে এসে যেটা লিখছিলাম যে ফাইবারের টিউটোরিয়ালটি দেখে কাজে নামলে ইনকাম শুরু করতে পারেন। অবশ্যই ফাইবারের কাজ পেতে আরও সুপার এক্সক্লুসিভ, সুপার অ্যাডভান্স, সুপার সিক্রেটস টিপস আজকে নারী দিবস উপহার হিসেবে থাকছে। সেটা এখানে দিব না, আমাকে ইনবক্সে নক করেন, আমি পিডিএফ করে রেখেছি, সেটা ইনবক্সে আপনাকে দিব। সেই টিউটোরিয়াল অনুসরণ করলে আপনি মাসে 500 থেকে 1000 ডলারের উপরে ইনকাম করতে পারবেন। আমাকে ফেসবুক পেজে ইনবক্সে নক করতে, আমার পেজে লাইক দিয়ে ইনবক্স করুন। হ্যাঁ, যখন এইটা করার কারণে, এটা যখন আমি দিছি, এরপর ওই থেকে গত মানে 7 দিন ধরে প্রায় হচ্ছে আমি মানে 2000-এর উপরে মনে হয় ইনবক্সে নক পাইছি। হ্যাঁ, কারণ এই যে ইনবক্সে নক করছে এগুলো হচ্ছে প্রত্যেকটা আমার লিড। হ্যাঁ, এখানে আমি যদি এখানে ইনবক্সে নক না করে আরেকটা জিনিসও করতে পারতাম। এখানে হয়তো করতে পারতাম যে আপনারা যারা পাইতে চান তারা এই যে এই ফর্মটি পূরণ করুন, তাহলে সেখানে যারা মেল অ্যাড্রেসটা দিত তারা হচ্ছে আমার লিড ছিল, যে এখানে মেল অ্যাড্রেসটা দিত, ওই মেলে আমি পাঠা দেবো, এরকম একটা লিখতে পারতাম যে আপনার মেল অ্যাড্রেসটা পূরণ করেন, আপনাদের মেইলে বাকিটুকু পাঠা দেবো। তাহলে হচ্ছে মেলগুলো কালেক্ট হলো। কেন কালেক্ট হবে? যে আরও এক্সক্লুসিভ জিনিসটা জানতে হচ্ছে তারা মেলটা আমাকে দিয়ে যাবে। ওকে, সো সেইখান থেকে আমি মেলগুলো কালেক্ট করে তাদেরকে আমি অল টাইম নার্সিং করতে পারতাম। নার্সিং করে ওইখান থেকে আমি হয়তো অনেকগুলো সেল নিয়ে আসতে পারতাম, কারণ এখান থেকে যারা আমাকে নক দিতেছে তারা কিন্তু ফ্রিল্যান্সিং আগ্রহী ব্যক্তি, এরাই কিন্তু আমাকে নক দিতেছে। ওকে, সো ফ্রিল্যান্সিং আগ্রহী ব্যক্তি, এই ব্যক্তিদের কীভাবে এই ব্যক্তিদের থেকে আপনি ইনকাম করতে হবে সেই জিনিসটার প্ল্যানিংটা আপনাকে থাকতে হবে। যেমন আমার এটা সেলস ফানেলটা তো এই টার্গেটটা ছিল যে মানে আমার যে বই বেরিয়েছে ফ্রিল্যান্সিং বিষয়ক যেহেতু বই, ওই বইটা যাতে একদম এমন ব্যক্তিদের কাছে মার্কেটিং করতে, কোনো মানে টার্গেট ছাড়া না, একদম টার্গেট ছাড়া যদি মার্কেটিং করতাম ফেসবুকে বলতাম যে কিনেন কিনেন কিনে, কেউ হয়তো কিনতো না। হ্যাঁ, এখন হচ্ছে যে একদম কারা ফ্রিল্যান্সিং আগ্রহী সেই ব্যক্তিদেরকে আমি খুঁজে বের করে আমি লিডগুলো বের করে নিয়ে আসছি। যারা আমাকে এখানে থেকে দেখার পরে আমাকে নক দিছে, এরা কিন্তু একদম টোটালি খুব বেশি আগ্রহী, যারা ফ্রিল্যান্সিং আগ্রহী তারাই কিন্তু আমাকে নক দিছে। তাদের কাছে এবার কি করলাম, তারা আমাকে জন্য নক দিছে। নক দেওয়ার পরে এখানে আমি কয়েকটা জিনিস এখানে এই এক আর্টিকেল থেকে বেনিফিট বের করে নিয়ে আসছি। সেটা হচ্ছে আমার পেজের লিঙ্কটা দিছি, সেই পেজে অনেকগুলো লাইকও বাড়ছে, সেখানে পেজে লিড তৈরি হয়েছে।
আমি আবার এখানে চ্যানেল, ইউটিউবের চ্যানেল, 2টা চ্যানেল আমি এখানে প্রমোট করে আসছি, দুই চ্যানেলে। ওই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবারও অনেকগুলো বাড়ছে, আপনি নিজেও দেখছেন যে প্রত্যেকটাতেই অনেকগুলো সাবস্ক্রাইবার আমি এখান থেকে বের করে নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, আমি অন্য পার্টে যাওয়ার আগে এখানে আরেকটু উল্লেখ করি, সেটা হচ্ছে যে অনেকে আবার এই জিনিসটা করার পরে লিডটা কালেক্টের ক্ষেত্রে এই সিস্টেম লিডটা কালেক্ট করতে যে করে কি, মানে এই আর্টিকেলটা যখন লেখে, আর্টিকেলটা কিন্তু অল্প একটু কিছু যেটা মানুষের উপকারী না, এটা দিয়ে পরে বলে যে পরের পর্ব করতে গেলে এখানে নক করো। এটা কিন্তু পুরোপুরি ঠকবাজি, এটা আপনার ব্র্যান্ডের জন্য খুবই ক্ষতিকর। আমি কিন্তু এখানে আর্টিকেলে যা দিছি এখানে এমন এইটা দিয়ে আপনি যে কেউ ইনকামে যেতে পারবেন। এরপরে বলছি আরো এক্সক্লুসিভ যদি যাইতে চান তাহলে হচ্ছে এটা। হ্যাঁ, এই আর্টিকেলটাই এমনভাবে পাবলিকদেরকে ইমপ্রেস করছে, আর্টিকেলের ধরনটাই এমন পূর্ণাঙ্গ ছিল, এমনভাবে ইমপ্রেস করছে সে মাস্ট আমাকে নক করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনার আর্টিকেলটার মধ্যে যদি মানে ধান্দাবাজি হয়, আর্টিকেলটা যে অর্ধেক লেগে করেন, সেখানে আপনি কয়েকজন হয়তো আপনি নক করবেন, কিন্তু অনেকে আপনার গালি দিয়ে চলে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু গালি দেওয়ার কোনো সুযোগ ছিল না। ওকে, সো আপনি ব্র্যান্ডের জন্য এটাই চিন্তা করেন যে আপনার আর্টিকেলটা যাতে পাবলিকই ইমপ্রেস করে যে সে তো অনেক কিছু জানে। আমি কিন্তু এখানে দেখার মাধ্যমে, আর্টিকেল লেখার মাধ্যমে দেখাচ্ছি যে আমি অরিজিনাল তোমাকে অনেক কিছু দিতে চাই এবং অরিজিনাল আমি জানি, এই বিষয়টা কিন্তু এক আর্টিকেলে আমি প্রুভ করে দিছি। ওকে, আচ্ছা, দেওয়ার পর যারা আমাকে ইনবক্স করছে তাদের জন্য এবার আমি করলাম যে এক্সক্লুসিভ যেই আর্টিকেলটা, এটা আমি ওই দিনই চাইলে দিতে পারতাম। আমি প্রায় 10 দিনের মতো ওয়েট করছি, 10 দিন বা 7 দিনের মতো ওয়েট করছি, সবাই ইনবক্সে নক দিতেছে, ওয়েট করাচ্ছিলাম। হ্যাঁ, ওয়েট করাইতে করাইতে সেখানে আমি অনেককে ওইখানে যখন নক দিতেছে সাথে সাথে বলতেছিলাম যে আপনারা আগে গ্রাফিক্স এই কাজটা করে জমা দেন, আগের পর্বে যা যা বলা আছে ওগুলো অনুযায়ী কাজগুলো করেন। ওকে, যখন আমি যখন অ্যাডভান্স হইছে একটা পর্যায়ে অ্যাডভান্স হবে তখন সবাই করে না, হয়তো কয়েকজন হয়তো করছে, করার পর চ্যানেল এবার হচ্ছে আমার দেওয়ার সময় হয়েছে। আমি ওইখানে যদি সাথে দিতাম, সাথে ওরা মাথায় রাখতো না। যখন বলছি এটা মানে আপনি কাজটা জমা দিয়ে তারপর আসেন, তখন কিন্তু এই যে লিডটা নার্সিং হইতেছে, আমার সাথে টাচের মধ্যে আছে। টাচে থেকে এবার কালকে আমি করলাম কি, একটা পিডিএফ ফাইল তৈরি করলাম। পিডিএফ ফাইলটা বানালাম যেটা হচ্ছে 5 এর মধ্যে অনলাইন ইনকাম। এখানের মধ্যে দেখেন আমি আমার পেজ লিঙ্ক এখানে প্রমোট করে আসছি, এখানে এক্সক্লুসিভ টিপস দেওয়ার চেষ্টা করছি। প্রতিটা টিপসের প্রত্যেকটা পেজের আমি লাস্টে দিয়ে যে এইটুকু অ্যাডভার্টাইজ করে দিয়ে আসছি। জোর করে কাউকে কোনো প্রোডাক্ট ধরায় দেয় নেই। আপনি যখন জোর করে আমার প্রোডাক্টটা কিনতে হবে, জোর করে প্রোডাক্টটা কিনতে হবে, এটা একজন দুজন কিনবে, কিন্তু বা আপনার যে অল টাইম আপনার বিজনেসটা যে একদম ইস্টাবলিশ দাঁড়া যাবে, এই জিনিসটা কখনো হবে না। কিন্তু জোর করে কিনে নেই। এখানে কিন্তু এমন জিনিস দিয়ে এখানে নিচে দিয়ে অ্যাডভার্টাইজ এসে দিয়েছি, আমার লেখা বই অনলাইন চালিয়ে অনলাইনে অর্ডার লিঙ্ক, একটু জাস্ট বিজ্ঞাপন দিয়ে দিছি। এরকম করে প্রত্যেকটা পেজে এটা দিয়ে দিছি, দিয়ে এখানে এক্সক্লুসিভ কিছু টিপসও ওরা এখান থেকে পাইছে। হ্যাঁ, পাওয়ার পরে লাস্ট একটা হয়তো মাঝখানে একটা দিয়ে দিচ্ছি যে বিজ্ঞাপন বিরতি দিয়ে এখানে আমার বইটার সম্বন্ধে কি কি আছে এই বিষয়গুলো এখানে আমি বিস্তারিত এখানে আলাপ করছি। আলাপ করে আবার কীভাবে কাউকে কীভাবে অফার করবেন এইটা দিয়ে আমি সুন্দর একটু কালারফুল পিডিএফ তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কালারফুল করার পিডিএফ করার এটা একটা কারণ হচ্ছে, আপনি যখন কোনো একটা আর্টিকেল লিখবেন বা ব্লগে যদি লিখি, তখন সবসময় মাথায় রাখবেন যে লেখার শুরুতে পড়ে লাস্ট পর্যন্ত যাওয়ার মানে মানসিক ধৈর্য থাকবে তৈরি করতে, ঠিক আছে। সো পিডিএফটা যখন একটা বড় হবে তখন হচ্ছে পিডিএফ এর ধৈর্য ধরে রাখার জন্য আপনি এক পেজ এক কালার হলে বেটার, এক বা বিভিন্ন সময় বিভিন্ন আঁকে ঝুঁকে এরকম থাকলে বেটার হয়, তখন হচ্ছে মানুষের ধৈর্যটা ঠিক থাকে। ঠিক আছে, সেখানে এটাও এখানে ধরে রাখার চেষ্টা করছি যে এখানে এসে কয়েকটা আবার 3টা ইনফোগ্রাফিক এখানে দিয়ে যুক্ত করছি। ইনফোগ্রাফিকগুলো যুক্ত করার কারণে আরো বেশি ওদের অ্যাটেনশনটা আমি নিয়ে নিতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এখন এখানের মধ্যে আবার আমি এইখানে দেখেন বিষয়গুলো যে আমি ইনফোগ্রাফিকগুলো যখন দিছি, প্রত্যেকটা ইনফোগ্রাফিকের নিচে ইমেজটি ডাউনলোড লিঙ্ক দিয়ে মিডিয়া ফায়ারের একটা মানে লিঙ্ক দিয়েছি, যারা ইমেজটা ডাউনলোড করে ওই জিনিসটা ওই কারা ডাউনলোড করে এটা অ্যানালাইজ করার জন্য, সেটা কীভাবে অ্যানালাইজ করবো এটা একটু পরে দেখাই। দিয়ে আমি সব শেষে আমি আবার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আবারও বলে আসছি, ফেসবুক পেজের লিঙ্কের জন্য আবারও বলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার পিডিএফটা ছিল। ওকে, আচ্ছা, এই পিডিএফটার মধ্যে এখানে আরও কয়েকটা বিষয় একটু উল্লেখ করি। আমি এই পিডিএফটা যদি আমি ফেসবুকে আপ করে দিয়ে দিতে পারতাম প্রত্যেকটা ইনবক্সে। হ্যাঁ, ফেসবুকে আপ করে ইনবক্সে দেই নেই, সেটা কারণটা ছিল আমি এটা করছি মিডিয়া ফায়ারে পিডিএফটাকে আপ করছি, আপ করে সেই লিঙ্কটা তাদেরকে দিছি। কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা মার্কেটিংয়ে নামবেন, অল টাইম প্রত্যেকটা যারা আপনার লিড, যারা আপনার সম্ভাব্য কাস্টমার,
তাদেরকে অল টাইম মনিটরিং এর একটা সিস্টেম অবশ্যই হাতে রাখবেন। যখন মনিটরিং সিস্টেমটা হাতে রাখবেন তখন কিন্তু আপনি বলতে পারবেন যে এই মাসে ক্যাম্পেইনের পর আগের মাসে বলতে পারবেন টার্গেটটা আমি এত টাকা ইনকাম করা দেবো। আর যদি ওইটা না হয় আপনি কিন্তু বলতে পারবেন আগের মাসে যে এত টাকা ইনকাম হবে। ঠিক আছে, এই মনিটরিং সিস্টেমটা মাস্ট আপনার কোনো না কোনোভাবে মনিটরিংটা রাখতে হবে। ঠিক আছে, তখন হচ্ছে আপনি একদম ক্যালকুলেট করে বলে দিতে পারবেন যে আগের মাসে এটা ঘটবে, ঠিক আছে, এটা ঘটবে, এটা কিন্তু বলে দিতে। কিন্তু ওই ক্যালকুলেশন যদি কোনো ব্যবস্থায় না রাখেন কখনোই পারবেন না। হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশনটা কি করলাম যে এখানে যখন ইমেজ মানে পিডিএফটা যেটা ওইটা ডাউনলোডের করলাম মিডিয়া ফাইলে দিয়ে। কেন করলাম? কারণ হচ্ছে এখানে কারা কারা কতজন ডাউনলোড করতেছে সেই হিসাবটা আমি বোঝার চেষ্টা করছি। যেটা হচ্ছে আমি একটু দেখি, ইনকাম বাই ফেসবুক না, ইনকাম বাই ফাইবার। এখন পর্যন্ত ইনকাম বাই ফাইবার এখন পর্যন্ত গতকালকে রাত্রে থেকে দেওয়ার পর এখন পর্যন্ত 188 জন এটা ডাউনলোড করছে। ওকে, আবার আমি যেই ভিতরে ইমেজগুলো ইউজ করছি এই ইমেজগুলো ইউজ করলাম ফাইবারের। এই ইমেজগুলো দেখি ডাউনলোড কি পরিমাণ আছে সেটাও একটু দেখি। এখন পর্যন্ত ইমেজগুলো ডাউনলোড শুরু হয় নাই। ওকে, একটা এখানে মানে 3টা ডাউনলোড হয়েছে আর বাকিগুলো এখন ইমেজগুলো ডাউনলোড শুরু হয় নাই। ওকে, না ওইটা এখনো শুরু হয় নাই, যে তিনটা ডাউনলোড হয়েছে, 3টা ডাউনলোড হয়েছে এখনো শুরু হয় নাই। আচ্ছা, তার মানে এখানে যখন এখানে ইমেজগুলো ডাউনলোডে কেন দিলাম, যে যারা ইমেজগুলো এখান থেকে দেখার পরে আবার ডাউনলোড করে নিচ্ছে তারা কেন ডাউনলোড করছে? কারণ হচ্ছে সবসময় চাইছে যে হাতের কাছে রাখতে, পিডিএফটা বারবার ওপেন করে দেখবে, এটা না হয় হাতের কাছে রাখতে যে আমি কাজে নামবো, তারপর আমি কাজে নামলে আমি মানে কাজে নামার পর এটা। হ্যাঁ, এখন হচ্ছে আপনি দেখেন সহজে আমার মন থাকবে। এখন মনে করেন এখন পর্যন্ত গতকালকে থেকে এখন পর্যন্ত 3 জন ডাউনলোড করছে। আপনি এটা দেখবেন যে 1 মাস পরে আবার দেখেন যে কতজন ডাউনলোড করছে, তখন বুঝবেন যে এই যে ওরা তখন নিচে ঠিকই কাজে নামছে 1 মাস পরে কতজনে, 1 সপ্তাহ পরে কতজনে কাজে নামছে। যে ডাউনলোড করছে ধরে রাখবেন যে সে কাজে নামছে, সে অন্য ডাউনলোড করছে। ঠিক আছে, সো আপনি ধরে রাখবেন যে এখন হচ্ছে এতজন কাজে নামছে, 1 সপ্তাহ পরে এতজন কাজে নামতেছে, 1 মাস পরে এতজন কাজে নামতেছে, সেই ক্যালকুলেশনটা এখান থেকে খুঁজে পাবেন। ওকে, আবার মাঝে মাঝে এখানে পোস্ট করার সময় আমি গুগলে ইউআরএল শর্টনার দিয়ে আমি এটা হচ্ছে আপনি যদি খুঁজতে চান ইউআরএল শর্টনারটা দিয়ে গুগলের আপনি ইউআরএল শর্টনার এটা দিয়ে আপনি গুগলে জিমেইলে লগ ইন থাকা অবস্থায় এখানে ঢুকতে পারবেন। আপনি ঢুকলে এখানে আপনি যে কোনো এই লিঙ্কে যে কোনো লিঙ্কে এখানে ক্লিক করে ইউআরএলটা শর্ট করে দিচ্ছে। হ্যাঁ, আর এই শর্টটা করে আপনি এই কপি লিঙ্কটা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় প্রমোট করবেন। কারণ এটা করলে সুবিধাটা কি, ওটা কি লিখে দেওয়া যায় নিজের মতো করে নাকি সে নিজে শর্ট করে দিবে? এখানে নিজে শর্ট করে দিবে যেটা সেটাই। হ্যাঁ, এখানে একটু আমি যখন করব করার পরে আমি এখানে যেই কতজন ডাউনলোড করছে বা কতজন করছে আমি কতজন ডাউনলোড করছে বা আচ্ছা এখানে মানে ওইখান থেকে হবে ওই ইউআরএলটা কতজন ভিজিট করছে সেই বিষয়টাকে আপনি টোটালি অ্যানালাইজ করতে পারবেন। কীভাবে অ্যানালাইজ করবেন? দেখেন আপনি এখানে যে আমার অনেকগুলো শর্ট করার ইউআরএলগুলো আছে, ইউআরএল এখানে ক্লিকের লিঙ্ক আছে। হ্যাঁ, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আপনি ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা আসলে এখানে দেখেন আপনি যে কতজন যে এখানে আছে সব কিছু দেখা যাচ্ছে, কোন ব্রাউজারের মাধ্যমে আমার এখানে লিঙ্কে ক্লিক করছে এবং দেখেন কোন কোন দেশ থেকে লিঙ্কে ক্লিক করছে। ইউনাইটেড স্টেটস 2 জন, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে 1 জন, ইন্ডিয়া থেকে 13 জন, তারপর হচ্ছে বাংলাদেশ তো ক্ষুদ্র এই জন্য বোঝা যাচ্ছে না, মালয়েশিয়া থেকে 1 জন, হ্যাঁ বাংলাদেশের যে ইন্ডিয়ার ভিতরে আর কি 265 জন। হ্যাঁ, আবার এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে 2 জন এখানে আসছে। সো পুরা ক্যালকুলেশনটা আমার কাছে যখন আমি দেখতেছি যে আমার ইন্ডিয়া থেকে ঢুকতেছে, ইউএসএ থেকে ঢুকতেছে, এই রিপোর্টটা যখন আমার কাছে অস্ট্রেলিয়া থেকে ঢুকতেছে, বাংলাদেশ থেকে ঢুকতেছে এতজন, এই রিপোর্টটা যখন আমার কাছে আসতেছে তখন আমি একদম আমার অডিয়েন্স কারা কোন ব্রাউজার ইউজ করে প্রতিটা বিষয় কিন্তু আমার কাছে তখন চোখের সামনে ক্লিয়ার। ঠিক আছে, যখন প্রত্যেক বিষয় ক্লিয়ার, এই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তীতে আমার মানে পরবর্তী ক্যাম্পেইনটা কি হবে সেই প্ল্যানিংটা তখন সাজানো সম্ভব হয়।
ঠিক আছে। সো এই যে আমি এখানে একটা করলাম, এই যে আমি ফার্স্টে কি করলাম, ফাইবারের গিগ ইয়ার যে পিডিএফটা এটা দিলাম, এখানের মধ্যে যে অ্যাডভার্টাইজটা, সেই অ্যাডভার্টাইজের মাধ্যমে আমার প্রোডাক্ট সেল হবে। প্রোডাক্ট যদি সবাই হয়তো কিনবে না, কিন্তু যারা যারা আছে তাদের আমি কিছু রিপোর্টটা বুঝতেছি, তাদের জন্য আবার একের পর এক আমার কিন্তু ক্যাম্পেইন এখানে শেষ হয়ে যায়নি, একের পর এক হয়তো আরো আসতে থাকবে। স্পেসিফিক হয়ে গেল, স্পেসিফিক কারা কারা, ওদেরকে আবার রেগুলার নক করে করে সেখান থেকে আমি হয়তো আমার প্রোডাক্ট আরো বেশি সেল করার সুযোগ আছে। হ্যাঁ, আবার আচ্ছা এখানে আমি দেখেন যে পরের পৃষ্ঠাতে যাওয়ার আগে আরো একবার নিচের লিঙ্কে গিয়ে লেখাটি পড়ে নিন, এটা বলে লিঙ্কটা দিছি। এটাকে আমি ইউআরএল শর্ট করে আমি এখান থেকে বুঝতে পারতাম, কিন্তু ইউআরএল শর্টটা কেন করি নাই, সেটা হচ্ছে জেনেসিস ব্লগ যেহেতু আমার নিজের ব্লগ, এটাতে গুগল অ্যানালিটিক্স সেট করা আছে, সেই কারণে এখানে দিয়ে আমি কিন্তু এই লিঙ্কে আবার কারা কারা ঢুকতেছে সেটা আমি গুগল অ্যানালিটিকে রেগুলার ভিজিট করতে পারবো, যে মানে দেখতে পারবো যে এখান থেকে অ্যানালিটিক আমি দেখতে পারবো যে কি পরিমাণ লোক কারা কারা ঢুকতেছে। ঠিক আছে, সেটাও আমি যদি দেখতে চাই, এটা হচ্ছে আমার ওইটাও দেখায় দিই। এই মুহূর্তে ইয়াটা সাইটটা অফ আছে, এর মধ্যে আচ্ছা না। আচ্ছা যাক, এখানের মধ্যে এখানে যে ইয়াটা দেখলাম, আচ্ছা মাঝখানে আরেকটু বল নেই যে আরেকটু বিষয় বল নেই যে আমরা কিছু মার্কেটিং গতকালকে একটা দেখলাম যে একটা ট্রেনিং সেন্টার মার্কেটিংয়ে ওরা মানে হঠাৎ ভিডিও বের করে দেখাইতেছে যে মানে আমাদের এখানে কোর্সে ভর্তি হন, কোর্স ইয়ে করেন। একটা ট্রেনিং সেন্টার যখন মানে ট্রেনিং সেন্টার মার্কেটিং বা যে কোনো কিছু মার্কেটিং, আমি ট্রেনিং সেন্টার এক্সাম্পলটা দিয়ে আমি বলতেছি, এখানে ওই ট্রেনিং সেন্টারটারে কেন ভর্তি হবে সেই অবস্থা কিন্তু এখনো তৈরি হয় নাই। আপনি যে বলতেছেন ভর্তি হন, এটা হচ্ছে আপনি জোর করে কাউকে প্রেশারাইজ করতেছেন। এই ধরনের মার্কেটিং হচ্ছে একজন দুজন পাবেন, কিন্তু আলটিমেটলি আপনার ব্র্যান্ডের জন্য অনেক ক্ষতিকর। হ্যাঁ, ওই পর্যায়ে কখন বলতে পারবেন যে আমারটাই একদম ডাইরেক্ট মার্কেটিং, সেটা হচ্ছে আপনার পজিশন ইস্টাবলিশড হয়ে গেছে, আপনি মানে হচ্ছে ভালো, এই পজিশন যখন ইস্টাবলিশড হবে তখনই আপনি ওই জিনিসটা বলতে পারবেন। ওকে, কিন্তু আপনি কিভাবে কাউকে আসলে ইয়ে করবেন সেটা হচ্ছে যে আপনি প্রয়োজন ক্রিয়েট করাবেন, যে এখানে দেখে যাতে বুঝে যে এর কাছেই তো আমার কাছে ভালো গাইডলাইন্সগুলো পাওয়া যাবে। সেটা হচ্ছে কীরকম, যে আমি এরকম ভালো একটা ম্যাটেরিয়াল হাতে দিছি, তারপর এখানে যে ফাইবারে এইটাও দিছি, এটা দিয়ে কিন্তু এখানে প্রুভ করে ফেলছি যে আমি মানে কতটুকু আমার এই বিষয়ে কতটুকু আমি নলেজ, সেই বিষয়ে আমি তার কনফিডেন্টটাও আস্থা অর্জন করে ফেলছি। সো যখন আস্থাটা অর্জন করে ফেলছেন তখন সে এরপরে যদি তাকে আপনি বলেন, সে আপনার ব্যাপারে আপনার কাছ থেকে শেখার জন্য বা আপনার শেখার কোনো ম্যাটেরিয়াল কেনার জন্য অথবা আপনার কাছে ট্রেনিং নেওয়ার জন্য, সে হচ্ছে কনফিডেন্ট থাকবে যে এর কাছে গেলে অরিজিনালি সে জানে, তখন হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে গ্রহণ করবে। ওকে, কিন্তু একই জিনিস আপনি যখন এফিলিয়েশনে করতে যাবেন তখন আপনি একইভাবে জিনিসগুলো কন্টেন্টগুলো তৈরি করতে হয়, যে ওই কন্টেন্টটা দেখে যাতে সে কনফিডেন্ট পায় না আপনি হচ্ছে আস্থা পাচ্ছেন, আপনি এই বিষয়ে জানেন ভালো, তখন হচ্ছে তখন যখন আপনি অফার করেন তখন হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনার কেনার ব্যাপারে আগ্রহ করবে। কিন্তু আপনি যদি যে এই ধরনের মার্কেটিং করেন যে আমার প্রোডাক্টটা কিনে এই প্রোডাক্টটা কিনে, এটা বলার সময়টা অনেক পরে আসে। ঠিক আছে, এবং এটা যদি শুরুতে আপনি বলেন আপনার ব্র্যান্ড অনেক লো লেভেল নেমে আসবে। ঠিক আছে, আর যদি এটা শুরুতে আপনার সবসময় এইভাবে করে করতে হয় যাতে আস্থাটা অর্জন করতে। কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে গিয়ে ইয়ের ক্ষেত্রে আমরা এখানে তো মেইনলি সেলস ফানেল যেটা এটা সম্পর্কে মোটামুটি জানলাম। আমার একটু ইয়েটা হচ্ছে গিয়ে ধারাবাহিকতাটা কি, আমি ফার্স্ট হচ্ছে সেলস ফানেল মেক করলাম, মানে আমি লিড জেনারেট করলাম, লিড জেনারেট করার পর লিডটাকে নার্সিং হওয়ার পরে লিডটাকে মানে এফেক্টিভলি পরবর্তীতে মার্কেটিং করার জন্য কাজে লাগবে। এই প্রসেসটা একটু শর্টলি যদি বলে দেওয়া যায় তাহলে সবার জন্য ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা এখানে মনে করেন সাপোজ যে আমি যদি সিরিয়ালি যদি বলি যে সাপোজ যে আমি ফ্রিল্যান্সিং বিষয়ক একটা প্রোডাক্ট বা একটা সিডি আমি সেল করবো, যে সাপোজ যে আমি ধরলাম যে ফাইবারের উপর এক্সক্লুসিভ একটা ভিডিও সিডি আছে যেটাকে আমি টিউটোরিয়াল সিডিটা আমি সেল করবো, এটাকে যে আমি সেলস ফানেল করতে চাই, তার ফার্স্ট জিনিসটা কী হবে, যেমন আমি হঠাৎ করে এটা লিখছি কারণ হচ্ছে আমার আগে অনেক আর্টিকেলের কারণে অলরেডি আমার উপর
মানুষ আস্থা আছে, এই জন্য এটা করছে। কিন্তু আমি যে একদম নিউ পার্সন হতাম, তাই কি করতাম আমি, হয়তো জন ফাইবারের উপর করতাম, ফার্স্টে হচ্ছে দিতাম যে মানে ফাইবারটা কি, এটার উপর একটা আর্টিকেল তৈরি করতাম, ফাইবারের উপর আরও 2টা বা 3টা আর্টিকেল পোস্ট করতাম, তারপর হচ্ছে আপনি অনলাইনে ইনকামের ক্যারিয়ারটা কীরকম সেটার উপর কিছু পোস্ট করতাম, ফাইবার সাকসেস হয়েছে কীরকম সেরকম একটা পোস্ট করতাম, করে দেন হচ্ছে ফাইনালি একদম এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পোস্ট আর কি, হ্যাঁ ওগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পোস্ট দিয়ে ওগুলিকে এটা প্রুভ করে, হ্যাঁ প্রুভ করে আস্তে আস্তে তৈরি করে ওই পোস্টগুলোকে, আবার যেই পোস্টগুলো তৈরি করছি এই পোস্টগুলোকে আমি যতগুলো মাধ্যম সম্ভব প্রত্যেকটা মাধ্যমে এটা ছড়াই দেবো। প্রত্যেকটা মাধ্যম বলতে আমি কি বুঝাইতেছি, যেমন আমি যখন এটা করতেছি আমি কিন্তু নট অনলি টেকটুনসে পোস্ট দিই, জেনেসিসে পোস্ট দিচ্ছি, টেকটুনসে পোস্ট দিছে, আরও একটা ব্লগে পোস্ট দিয়ে আসছে। হ্যাঁ এটাতে সুবিধা হলো কি, আপনার জেনেসিসে কিছু ট্রাফিক আপনি নিতে পারতেছেন, কিছু ভিজিটর নিতে পারতেছেন, আকর্ষণ করতে পারতেন, টেকটুনসে কিছু আকর্ষণ করতে পারতেছেন। সো আপনি প্রত্যেকটা কতগুলো মাধ্যমে ব্যক্তিকে আকর্ষণ করবেন। আপনি চিন্তা করবেন যে আপনি যদি মানে এখানে 50,000 বা 1 লাখ মানুষকে আকর্ষণ করার একটা ব্যবস্থা করে ফেলছেন, সেখান থেকে আপনি হচ্ছে 10,000 মানুষকে লিড হিসেবে পাবেন, 10,000 মানুষ থেকে অনলি 100 জনকে আপনি পরবর্তীতে সেলে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, সো আপনি যখন ওই যে বললাম যে শুরুতে একটা আর্টিকেলগুলো করছেন, একটা আর্টিকেল কতগুলো মাধ্যমে আর্টিকেলগুলো ছড়ায় দিচ্ছেন সেটা হচ্ছে বিষয়, যে আপনি হ্যাঁ মনে করেন ব্লগে দিচ্ছেন, আপনি ফেসবুকে দিচ্ছেন, প্রত্যেকটা সোশ্যাল শেয়ার সাইট দিচ্ছেন, আপনি ইউটিউব চ্যানেলে দিচ্ছেন, আপনি স্লাইড শেয়ারে দিচ্ছেন, প্রত্যেকটা মাধ্যমে ঘুরে ঘুরে কত বেশি মানুষকে আকর্ষণ করা যায়। হ্যাঁ আচ্ছা, আর আবার আরেকটা বিষয়ের কারণে এটা অনেকগুলো মাধ্যমে সরাবেন, সেটা হচ্ছে যে এই লেখাটা যদি এক মাধ্যমে যায় তখন হচ্ছে এটা গুরুত্বটা একটু কম থাকে, কিন্তু অনেকগুলো মাধ্যম হয়ে যে যায় প্রত্যেকটা মাধ্যমে তখন হচ্ছে গুরুত্বটা বাড়ে। ওকে, যখন দেখলাম যে হ্যাঁ মোটামুটি এখন মানুষজন একটু কনভারসেশন শুরু হয়ে গেছে আমার সাথে, যে এটা বিষয়ে আমাকে নক করতেছে, যে ইনবক্সে বা বিভিন্ন মাধ্যমে আমার জিজ্ঞাসা করতেছে আরো কোশ্চেনগুলো, তখন বুঝবেন যে ওই মুহূর্তটা আপনি বুঝবেন যে আমার এখন বড় একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে, এবং এখন হচ্ছে আমার বড় একটা কিছু দেওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা ওই ভ্যালুটা ক্রিয়েট করার সময় শুধু পোস্টটা করবেন এইটা না, আপনি চিন্তা করবেন ওই টাইপের কনভার্সন হয় যে এইসব জায়গায়, কনভারসেশন হয় যেসব জায়গায়, যে ফেসবুক রিলেটেড গ্রুপ আর ফোরাম রিলেটেড গ্রুপ, ওইসব গ্রুপগুলোতে আপনি করবেন কি রেগুলার অ্যান্সারগুলো দিবেন। ঠিক আছে, এই প্ল্যানিংটা যেটা, এই প্ল্যানিংটা কিন্তু হবে ফার্স্ট 15 দিনে। ঠিক আছে, এই প্ল্যানিংটা ওইখানে যে অ্যান্সারগুলো দিতে থাকবেন, এবার হচ্ছে যাওয়ার পরে যখন আপনি ভ্যালুটা ক্রিয়েট হয়ে গেলে এবার চিন্তা করবেন যে মোটামুটি ভ্যালু ক্রিয়েট হয়েছে, এবার চিন্তা করবেন যে আমার মেইন অস্ত্রটা এবার সারার সময় হয়েছে। ঠিক আছে, তখন হচ্ছে এরপরে হচ্ছে আপনি সারেন যে বিশাল করে একটা এমন এক্সক্লুসিভ কোনো একটা কন্টেন্ট ছাড়তে পারেন, কন্টেন্ট ছেড়ে তারপর হচ্ছে ওইখান থেকে আপনি লিডগুলো নিয়ে আসবেন, এখানে লিডগুলো নিয়ে আসলে তখন হচ্ছে এই নিজেকে ওই বিষয়ের উপর ভ্যালু ক্রিয়েট করা, দেন হচ্ছে গিয়ে আমি ভ্যালুয়েবল একটা জিনিস দিয়ে তাদেরকে লিড জেনারেট করার প্রসেস করলাম, এরপরে এদেরকে নার্সিং করে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের অফারটা নিয়ে আসবেন। আমরা করি এই ধৈর্যটা রাখতে হয় না, আমরা করি কখনো একটা কোম্পানি নামছি, আমাদের বাজেট দেখা গেছে যে মানে ইনভেস্টমেন্ট নামছি 10 লাখ, আগের মাসে আমার কিভাবে 10 লাখ উঠে দেবে এই প্ল্যানিংটা থাকে, এটা দিয়ে আসলে 10 লাখ আগের মাসে উঠে দেবে, এটা টার্গেট নিয়ে যখন নামেন মানে 1 লাখ 2 লাখ উঠানো সম্ভব হয়। ঠিক আছে, ওইটাতে অনেক খুশিও হয়, তো আমাদের অনেক কোম্পানির মালিকরা, আমি আগের কোম্পানিগুলো দেখছি বা দেখছি, ওরা মালিকরা খুব খুশি হয়ে যায় 1 লাখ তো আসছে, 2 লাখ তো আসছে, কিন্তু দেখা যায় কি আপনি আসলে 2 মাস পরে কি আপনি সাস্টেন করবেন কিনা সেটা কিন্তু ব্যবস্থা নেই। ঠিক আছে, 2 মাস পরে সাস্টেন করার জন্য আপনার এই সেলস ফানেলটা তৈরি করে আপনাকে ব্র্যান্ডটাকে ইস্টাবলিশ করানোর জন্য সেলস ফানেলটা পুরোপুরি তৈরি করতে হবে। তাহলে হচ্ছে কি আপনার 2 মাস পরে 3 মাস পরে তখন যে একটা পর্যায়ে এমনভাবে যত ঝড় তুফান আসুক ওই কোম্পানিকে বা ওই প্রতিষ্ঠানকে জীবনে ধসাইতে পারবে না, কারণ হচ্ছে আপনার অলরেডি আপনি পুরো একটা সেলস ফানেলের মধ্যে এটা রেখে দিচ্ছেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার কাজ করবেন, একটু ধীরে সুস্থে প্ল্যানিং মাফিক প্ল্যানটা লিখে ফেলবেন যে আমি এই জিনিসগুলো করতেছি, 15 দিন পরে এইটা হবে, এই অ্যাকশনে যাবো, তারপরে 15 দিন পরে এই অ্যাকশনে যাবো, পুরোপুরি একটা প্ল্যানিং যখন আমরা করি সাধারণত 2 মাস বা 3 মাসের একটা প্ল্যানিং সাজায়, তারপর হচ্ছে আমরা মূলত অ্যাকশনে যাই। ঠিক আছে, এখন এই প্ল্যানিংয়ে অনেক সময় যখন লোকাল বিজনেস হয় নট অনলি অনলাইন, তখন আপনি অফলাইনেও মার্কেটিংটা করতে হবে। অফলাইন মার্কেটিংটা কীরকম, যে আপনি হয়তো সেমিনার, ওয়ার্কশপ আর বিভিন্ন মেলাতে অ্যাটেন্ড এগুলি করে ওইখান থেকেও আপনাকে মানে লিডটা জেনারেট করতে হয়, সেলস ফানেলের মধ্যে ওই লিডগুলো নিয়ে আসতে হয়। ঠিক আছে, তখন হচ্ছে ওইখান থেকে হচ্ছে আপনি ডে বাই ডে আপনি একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। যে একটা কোশ্চেন ছিল যেটা, সেটা হচ্ছে গিয়ে ওই যে যারা মানে জেনারেট হয়ে গেল, আমি ওদেরকে নার্সিংয়ে করলাম,
মানে আমার প্রোডাক্ট থ্রোয়িংটার ডিভাইডেশনটা কিভাবে, মানে আমি কাকে কাকে কোন প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা যদি দিতে চাই স্পেসিফিক, যেটা বললো যে আমরা স্পেসিফিক বলেই দিতে পারবো যে এইটার আমাদের ইয়েটা কি, সফলতাটা কি, রেজাল্টটা কি, ওইটা মেক করার জন্য ওই সময়ের ওয়ার্কটা কি, কাজটা কি? আমি যখন আমার কাছে যে একদম দেখছি যে এরা মানে যখন আমি মানে বড় কোনো প্রোডাক্ট আমাকে যদি কোনো কোম্পানি যদি প্ল্যানিং করতে আমাকে যদি সময় দেয়, যে আমি সময় দিলাম আপনাকে এবং টাকাও দিলাম, এত টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারবেন, তখন প্ল্যানিং হবে যে আমি এই যেই লিস্টটা তৈরি হবে, লিডের লিস্টটা তৈরি হবে, সেটাকে আমি কয়েকটা ফিল্টারিং করে কয়েকটা আলাদা আলাদা করে ফেলতে পারবো, ঠিক আছে। আর যদি হয় যে আমার একদম শর্ট টাইমের মধ্যে আমাকে যেমন 2 মাসের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে, তো প্ল্যানিংটা করতে 2 মাসের জন্য, তখন আমি করতেছি কি এখানে যারা আমাকে নক করছে তারা প্রত্যেকে সেলে কনভার্ট হবে না, কিন্তু আমি ধরে ফেলতে পারবো যে এখানে যেহেতু এটা করছে সেখানে আমার যদি প্রোডাক্টের প্রাইসটা হয় বেশি টাকার, 20,000 টাকার বা 30,000 টাকা, তখন হচ্ছে সে ডিসিশন মেক করতে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে তখন চিন্তা করবো যে এখানে আমার যদি আমার লিড থাকে, যদি একদম টার্গেটেড লিড যদি থাকে 20,000, ওখানে আমি হয়তো কল্পনা করতে পারি যেখান থেকে হয়তো 50 জন বা 100 জন আমি হয়তো সেলে কনভার্ট করতে পারবো, ওকে। আর যদি থাকে যে প্রোডাক্টটা যদি হয় যে 500-1000, তাহলে এইখান থেকে আমি চিন্তা করতে পারি এখানে 200-300 মানুষকে ইয়ে করতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার কাছে যখন এতগুলো লিড থাকবে তখন হচ্ছে আপনার জন্য সহজ যে কোনো পদ্ধতিতে আপনি মানে অনেকগুলো পদ্ধতিতে অ্যাকশন দিয়ে দেখে আমি এখানে একবার বড় প্রাইসে দিলাম, যারা ওইখান থেকে বড় প্রাইসের মধ্যে কিছু ইনকাম করলাম, বড় প্রাইসের বাদ কিনতে পারেন যারা, ওদেরকে থেকে আবার ছোট প্রাইসের দিয়ে কিছু কিছু প্রোডাক্ট আপনি সেল করে নিয়ে আসতে পারবেন। যেমন আমি এখানে প্রাইস ক্যাটাগরি করে পুরোগুলোকে কাজে লাগানো, হ্যাঁ, এবং একটা লিডকে আপনি অনেকগুলো কাছাকাছি অনেকগুলো জায়গায় ইউজ করতে। যেমন মনে করি আমি এটা কি করলাম, বই সেলের জন্য এই লিডটা কালেক্ট করলাম আমার এখানে সেলস ফানেলে, আর এখানে আমি কয়েকটা জিনিস করতে পারি যে আমি চাইলে, যেহেতু এখন একদম রানিং লিড এগুলোকে নিয়ে আমি যে এখন ঘোষণা দিই যে আগামী সপ্তাহে আমি একটা কি বলে পেইড ওয়ার্কশপ করবো, কোনো একটা রেস্টুরেন্ট ভাড়া নিয়ে আমি পেইড ওয়ার্কশপ করবো, বা কোনো একটা অফিস ভাড়া নিয়ে পেইড ওয়ার্কশপ করবো। সেখানে কিন্তু আমি কনফার্মলি এখান থেকে আমার যে মানে মিনিমাম 50 জন স্টুডেন্ট এখান থেকে মাস থাকবে, হ্যাঁ মাস থাকবে, তার মানে 50 জন স্টুডেন্ট থাকলে 1,000 টাকা দিয়ে এখানে 50,000 টাকা এখানের মধ্যেই আমার ইনকাম থাকতেছে এখানে। তো এই সিস্টেম হচ্ছে আপনি লিডগুলো এবং লিড জেনারেটগুলো করবেন। ঠিক আছে, ধন্যবাদ, অনেক সুন্দর লাগলো, একটা চমৎকার জিনিস আমরা আজকে পেলাম। তার ভিতরে আমি নিজে যেটা শিখতে পারলাম, আমার কাছে মনে হচ্ছে যে একটা সেলস ফানেল একটা বিজনেসের জন্য বা বিজনেস এস্টাবলিশ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যারা শর্ট টার্ম না লং টার্ম এবং প্ল্যান ওয়াইজ কাজ করতে চাই তার জন্য এটা একটা এফেক্টিভ জিনিস। তো সেক্ষেত্রে সেলস ফানেল তৈরি করার যে ওয়েগুলো আজকে মনে হয় একদম ক্লিয়ার করে খুব সহজে জিনিসগুলো জানলাম। ফার্স্টে লিড মানে জেনারেট করা, তারপর হচ্ছে গিয়ে লিডগুলোকে নার্সিং করা এবং ওই লিডগুলোকে আবার ডিভাইড করে নার্সিং করা, যাতে আমি একদম স্পেসিফিক করে তাকে করতে পারি, প্রমোট করতে পারি বা তাকে তার মাধ্যমে সেল করতে পারি। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ওদেরকে একদম 100% অ্যাচিভ করানো। অ্যাচিভ করার পরে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা চাইলে তাদেরকে আরও পরবর্তী ইসের জন্য অ্যাওয়ার্ডিংও করতে পারি। তো আমি হোসাইন আল মামুন, বিশেষ করে জনাব ইকরাম সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উৎপল দাদা কি বলছেন, উনি আসলে মানে এই বিষয়টা নিয়ে অনেক জানে, আমি বেশ কয়েকদিন তার কাছে শেখার চেষ্টা করেছিলাম। আজকে একদম প্র্যাকটিক্যাল সবার জন্য উন্মুক্ত করা হলো এবং আশা করি এটা থেকে অনেকেই সুযোগ পাবে। আমি এই মুহূর্তে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমি একটু আচ্ছা দাদা কি বলছেন একটু এটার থেকে যতটুকু বলেছেন আপনার থেকে কিছু কমেন্ট চাচ্ছি আমাদের দাদা। আমি এ পর্যন্ত শুনলাম পুরো বিষয়টাই, যদিও এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আমি মানে অভিজ্ঞ সম্পন্ন না, তারপরে বিক্রম ভাইয়ের পাশে থেকে যতটুকু বুঝেছি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সবসময় ভালো কিছু নিয়ে আসে এবং স্থায়ী ভিত করতে সহায়তা করে, সেই বিষয়টার দিকেই নজর দেওয়া সবার উচিত। কেউ যদি মনে করেন যে আমরা কলমের গাছ লাগিয়ে ফল খাবো 2 বছর পরে গাছটা শেষ হয়ে যাবে বা গাছে ফল ধরে না, নিজের বীজ থেকে গাছ তৈরি করুন এবং সেই গাছের ফল অনেক বড় বেশি হবে এবং সবচেয়ে বেশি দিন টেকসই হবে। সেই দিকটাই বিক্রম ভাই নজর দেওয়ার কথা বলেছে এবং সবাই মূল ভিত্তিটা করার দিকে নজর দেন, প্রফিটের দিকে নজর না দিয়ে মূল ভিত্তির দিকে নজর দেন। কাজ কার করছেন সেটার বিষয় না, কতজনের কাজ করছেন সে বিষয়ের দিকে নজর দেন। এক সময় দেখবেন যে বেশি জনের কাজ করতে করতে একসময় বেশি প্রফিটের দিকে আপনার কোম্পানি ধাবিত হবে এবং সেই লক্ষ্যে কাজ করুন। সবাই ভালো থাকুন। বিক্রম ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের গাইডলাইন দেওয়ার জন্য। ধন্যবাদ উপস্থিত থাকার জন্য মামুন ভাই, দাদা। ওকে, থ্যাংক ইউ।